প্রতিটি অ্যানিমের ভিতরে লুকিয়ে থাকে একটা গভীর অর্থ। এই গল্পটার অনুভূতিগুলো আরো গভীর। কথা বলছিলাম 2018 সালে মুক্তি পাওয়া ভায়োলেট এভারগার্ডেন সম্পর্কে। ইতিমধ্যেই আমরা এর একটি অংশ এক্সপ্লেন করেছি। আজ আমরা সেই অসমাপ্ত কাহিনীর বাকি অংশ সম্পর্কে জানব। তো চলুন একসাথে জেনে আসি এই অসাধারণ সিরিজটির সম্পর্কে। আগের পার্টগুলোতে আমরা প্রথম 7টি এপিসোড কভার করেছিলাম। এখন শুরু হচ্ছে সরাসরি এপিসোড 8 থেকে। কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই ভায়োলেটকে নৌবাহিনী মন্ত্রণালয়ের সামনে, যেখানে সে গিলবার্টের ভাই রিডফিল্ডের সাথে দেখা করতে এসেছে। কিন্তু সেখানকার রক্ষী তাকে ভিতরে যাওয়া থেকে বাধা দিচ্ছিল। কিন্তু ভায়োলেট যেভাবেই হোক ভিতরে ঢোকার চেষ্টা চালায়। ভায়োলেট সেই গার্ডটাকে অনেক বোঝায়, কিন্তু সেই গার্ড কোনো কথাই শুনছিল না। ভায়োলেট এক পর্যায়ে আঙ্গুল বাঁকা করার সিদ্ধান্ত নেয় আর গার্ডকে নকডাউন করে সামনে যেতে লাগে। এক পর্যায়ে অনেক কোলাহলের জন্য ক্যাপ্টেন বাইরে এসে দেখতে বাধ্য হয় এবং বাইরের দৃশ্য দেখে সে বাইরের সোল্ডারদের পিছু হটতে বলে এবং সরাসরি ভায়োলেটের সাথে কথা বলে। সে দেখতে পায় ভায়োলেট অলরেডি একজন সোল্ডারের অবস্থা খারাপ করে রেখেছে। তাই সে বলে, একবারের অস্ত্র সবসময়ের অস্ত্র। ভায়োলেট এসব উপেক্ষা করে মেজর গিলবার্টের সম্পর্কে প্রশ্ন করে, আর ভায়োলেটের মুখে পিওর ইমোশনে দেখা মিলছিল। রিডফিল্ড বলে, হ্যাঁ, গিলবার্ট মারা গেছে। তবে ভায়োলেট কিছুতেই তা মানতে চাচ্ছিল না। সে দুঃখ কষ্ট নিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে, না, সে বেঁচে আছে। রিডফিল্ড এতদিন জানতো না যে ভায়োলেট গিলবার্টের মৃত্যু সম্পর্কে জানে না। ভায়োলেটের এরকম আচরণ দেখে রিডফিল্ড বলতে থাকে, তুমি শুধুই একটা ইমোশনলেস টুল ছিলে তার কাছে। সবশেষে তুমি শুধুই একটা ওয়েপন। তাহলে তুমি কিভাবে দুঃখ পেতে পারো? কিন্তু সে তো আর জানে না যে ভায়োলেট এখন চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আর সে ইমোশনলেস নাই। এদিকে আমরা দেখতে পাই ক্যাটেলিয়া হাজিন্সকে রাগারাগি করছিল ভায়োলেটকে গিলবার্টের সত্য বলার জন্য। এর পরের সিনে আমরা ভায়োলেটকে চলন্ত ট্রেনে দেখতে পাই। কাহিনী সুন্দর করার জন্য কাউকে কিছু বলেনি। হাজিন্স নিশ্চয়ই খুঁজতে আসবে। ট্রেনে থাকতে ভায়োলেট তার অতীত মনে করছিল, যেখানে রিডফিল্ড ভায়োলেটকে ধরে আনছিল। আর এটা ছিল প্রথমবার ভায়োলেটকে দেখা গিলবার্টের। ভায়োলেটকে দেখে গিলবার্টের মায়া হয়। এরপর রিডফিল্ড এক্সপ্লেন করে ভায়োলেটের সম্পর্কে। এই বাচ্চাটা অনেক ডেঞ্জারাস, আমার লোকদের মেরে ফেলেছে। কিন্তু এরপরও গিলবার্ট ভায়োলেটকে রেখে দেয়। সেখানে রিডফিল্ড ভায়োলেটের সাথে খারাপ ব্যবহার করলেও গিলবার্ট ভায়োলেটের সাথে কোনো খারাপ ব্যবহার করে না। গিলবার্ট ভায়োলেটকে তার মেনশনে নিয়ে আসে এবং সেবারই মেয়েড দরজা খুলে। গিলবার্ট ভায়োলেটকে থাকার জায়গা দেয় এবং সব প্রয়োজন পূর্ণ করে। নোট করার কথা হলো, ভায়োলেট কিন্তু তখনও জানতো না যে কিভাবে কথা বলতে হয়। যাই হোক, প্রথমবার ভায়োলেটকে দেখভাল করতে গিয়ে মেয়েদের ভালোই কষ্ট হয়। ভায়োলেট বিড়ালের মতো আচরণ করছিল। গিলবার্ট অন্যান্য বিষয়েও ভায়োলেটকে ভালো বানানোর চেষ্টা করে। পরের দিন ভায়োলেট মেনশনে চারদিকে খোঁজাখুঁজি করছিল। নিশ্চয়ই গিলবার্টকে খুঁজছিল। যখন আর খুঁজে পায় না, তখন সে বাইরে গিয়ে খোঁজার চেষ্টা করতে চায়, কিন্তু ঠিক সময় গিলবার্ট চলে আসে। এরপর আমরা গিলবার্টকে একজন অফিসারের সামনে দেখতে পাই। গিলবার্ট বোঝানোর চেষ্টা করছিল যে ভায়োলেট ছোট, তাকে ব্যাটল গ্রাউন্ডে ইউজ করা ঠিক হবে না। কিন্তু সে অফিসার গিলবার্টের কথা উপেক্ষা করে বলে, মেয়েটিকে যুদ্ধে কাজে লাগানো অ্যাজ এ ওয়েপন। তাছাড়া মেয়েটি সম্পূর্ণ ইউজলেস। এটা একটা অর্ডার। আর তখন গিলবার্টেরও কিছুই বলা থাকে না। এতক্ষণে হয়তো ভায়োলেটের ফাইটিং স্কিল দেখে তারাও বুঝতে পেরেছে যে কাহিনী বড় করতে হবে। ভায়োলেটের দায়িত্ব মিশনের সময়ও গিলবার্টের উপরে। পরে আমরা গিলবার্ট এবং তার সাথীদের সাথে যুদ্ধের প্ল্যানিং করতে দেখতে পাই। কোন যুদ্ধের প্ল্যানিং? ধরে নাও বাংলাদেশ পাকিস্তান মনে করো। গিলবার্টের মুক্তি বাহিনী গিলবার্টের বড় দায়িত্ব। এবং আমরা সবাই ব্যাটল ফিল্ডের দৃশ্য দেখতে পাই, যেখানে গিলবার্টের বাহিনী খুবই দক্ষতার সাথে রাউন্ড নিয়ে যাচ্ছিল। প্রথমে আমরা ভায়োলেটকে একটা কিলিং মেশিনের মতো ব্যবহার হতে দেখতে পাই। এখানে গিলবার্টের কোনো ইচ্ছাই ছিল না ভায়োলেটকে এভাবে ব্যবহার করার, কিন্তু পরিস্থিতি। গিলবার্ট ভায়োলেটকে সিগন্যাল দেয় এবং ভায়োলেট সবাইকে কচুকাটা করে দেয়। ভায়োলেটের ফাইটিং স্কিল ছিল অসাধারণ এবং গিলবার্টের নেতৃত্বে ম্যাচটা বুইয়া হয়ে যায়। বাট গিলবার্ট ভায়োলেটের দিকে একটা জিনিস লক্ষ্য করে, ভায়োলেট মানুষকে মারার সময় কোনো ইমোশনই দিচ্ছিল না, যেটা গিলবার্টকে মোটামুটি শক করে দেয়। ফ্ল্যাশব্যাকের পর আমরা প্রেজেন্টে আসলাম, যেখানে ভায়োলেট পাহাড় বন জঙ্গল পাড়ি দিয়ে গিলবার্টের মেনশনের দরজার সামনে এসে নক দেয়। দরজা খুলে সে একই মেয়েট সাথে সাথে ভায়োলেটকে চিনে ফেলে। ভায়োলেট কিছুক্ষণ চুপ থেকে মেয়েটকে প্রশ্ন করে, মেজর গিলবার্ট কি ঘরে আছেন? মেয়েট অবাক হয় এবং ভায়োলেটকে মেজর গিলবার্টের কবরস্থানে নিয়ে আসে। গিলবার্টের কবর দেখে ভায়োলেট পুরোই ট্রমাটাইজ হয়ে যায়। তার বুঝতে বাকি রয় না যে গিলবার্ট মারা গেছে।
সে হাঁটু গেড়ে বসে পড়ে এবং ফ্ল্যাশব্যাকে চলে যায় সেই সময়ে যখন গিলবার্ট ভায়োলেটকে নাম দিচ্ছিল। তারপর ভায়োলেট আস্তে আস্তে কথা বলতে শুরু করে। সে এখন শুধু দুইটা ওয়ার্ডই জানে, মেজর এবং ভায়োলেট। এতদিন গিলবার্টও জানতো না যে ভায়োলেট কথা বলতে পারে। আস্তে আস্তে ভায়োলেট কথা বলা শিখে, লেখাপড়া শিখে, সবকিছুতেই ঠিকঠাক হয়ে ওঠে গিলবার্টের দ্বারা। ভায়োলেট এবং গিলবার্ট ভায়োলেটকে আরো অনেক কিছু শেখায় এবং আরেকটা ফ্ল্যাশব্যাকে চলে যায় যেখানে ভায়োলেট এবং গিলবার্ট একটি বাজারে দাঁড়িয়েছিল। গিলবার্ট বলে, এই জায়গাটা গত 3 বছর ধরে অন্য একটা দেশ দ্বারা শোষিত, কিন্তু আজ তারা স্বাধীন। এটা তোমার জন্যই। মানে গিলবার্টের তো মুক্তি বাহিনী এবং ভায়োলেট মেইন ক্যারেক্টার, তাই। এবং গিলবার্ট আরো বলে, এবং এখানকার থ্যাংক ইউ বলার একটা পদ্ধতি গিফটের সাহায্যে। এবং গিলবার্ট ভায়োলেটকে জিজ্ঞাসা করে ভায়োলেট কি চায়। ভায়োলেট বলে, যদি এটা আপনার অর্ডার হয়ে থাকে তাহলে আমি অবশ্যই পালন করব। না, এটা কোনো অর্ডার না, এটা শুধু আমার ওয়ে থ্যাংক ইউ বলার। এরপর তারা হাঁটতে শুরু করে। ভায়োলেট জানেই না কোন ধরনের গিফট পারফেক্ট হবে, তাই সে প্রশ্ন করে। গিলবার্ট বোঝাতে থাকে, তোমার বয়সের একজন মেয়ের জন্য হতে পারে একটা ড্রেস বা কোনো গয়না। চলতে চলতে হঠাৎ ভায়োলেট থেমে যায় এবং একটা গয়নার দিকে তাকিয়ে বলতে থাকে, এটা একদম আপনার চোখের মতো সেম কালার। এরপর গিলবার্ট ভায়োলেটকে গয়নাটা কিনে দেয় এবং শেষে ভায়োলেটের গলায় পরিয়ে দেয়। ভায়োলেটের এতে খুব ভালো লাগে এবং এরপর গিলবার্ট নীরবে কাঁদতে থাকে ভায়োলেটের জন্য। একদম আলাদাভাবে ট্রিট করা, এতে ভায়োলেট হয়তো একদিন ইমোশনলেস টুলে পরিণত হবে, যার কাছে শুধু অর্ডারই গ্রহণযোগ্য, লাইক রোবট। এইসব ভেবে গিলবার্ট দুঃখ পায়। এরপর ক্যাম্পে দৃশ্য দেখানো হয়। গিলবার্টের সাথে হাজিন্স দেখা করতে আসে। হাজিন্সকে দেখে গিলবার্ট স্যালুট জানায়, কারণ হাজিন্স গিলবার্টের থেকেও হাই লেভেলের লিউটেন্যান্ট কর্নেল। এরপর তাদের মধ্যে কিছু কথা হয়। যেমনটা আমরা জানি, হাজিন্স এবং গিলবার্ট আগে একই স্কুলে পড়ালেখা করেছে, তারা বন্ধু। হাজিন্স গিলবার্টের সাথে অনেক ক্লোজ হয়ে কথা বলতে দেখে ভায়োলেট রেডি হয়ে যায়, বাট গিলবার্ট বুঝতে পারে এবং শান্ত হতে বলে এবং বোঝায় যে হাজিন্স বিপজ্জনক না। হাজিন্স ভায়োলেটকে দেখে মনে করতে পারে যাকে সে ট্রেনিং গ্রাউন্ডে দেখেছিল। এরপর গিলবার্ট ভায়োলেটের কাহিনী বলে যে কিভাবে দিনকাল চলছে। এরপর হাজিন্স জানায় যে এরপরে যে মিশনটি আছে সেটি হয়তোবা তাদের লাস্ট মিশন হবে। আরো বলে যদি মিশনটা ভালো মতো যায় তাহলে সে মিলিটারি কুইট করবে, তার নিজের একটা কোম্পানি খুলবে। এবং গিলবার্টকে অফার দেয়, যদি তুমি চাও তোমার জন্য একটা স্থান ফাঁকা রাখবো। না, আমার আইডিয়াটা সেরকম ভালো লাগলো না। তাহলে ভায়োলেটের জন্য তো রাখাই যায়। হ্যাঁ, এবার অনেক ভালো আইডিয়া। হ্যাঁ। মিশনের প্রস্তুতি। এবার ভায়োলেট গিলবার্টকে বলে, মেজর, আমাকে কি আপনার আর বেশি দিন প্রয়োজন হবে না? যদি আমি লিউটেন্যান্ট হাজিন্সের আন্ডারে থাকি তাহলে আমি তো আর কোনোদিন আপনার কাছ থেকে অর্ডার পাবো না, তাই না? গিলবার্ট ভায়োলেটকে শান্ত করে বুঝিয়ে শুনিয়ে এরপর তারা সবাই প্ল্যান করে এবং ঝাঁপিয়ে পড়ে। পুরো পারফেক্ট প্ল্যানিং, সবকিছুই কনফার্ম। গিলবার্টের অর্ডার এবং অ্যাটাক শুরু। বাইরে থেকে হাজিন্স কাঁপা দিচ্ছিল, এখন পুরোটা গিলবার্টের হাতে। সবাইকে পেঁয়াজ মরিচের মতো কেটে কেটে ভায়োলেট সামনে এগিয়ে যাচ্ছিল। দুই পক্ষের টান ব্যাটেল, বিপক্ষ দলের কঠিন তেজ। ভায়োলেট এবং গিলবার্ট ডুও পাতায় সবাইকে ওয়ান টেপ মারে। সবকিছু পারফেক্ট। গিলবার্টের সংকেত অর্থাৎ মিশন প্রায় কমপ্লিট। বাট তখনই কেউ একজন গিলবার্টকে হঠাৎ শুট করে। এটা দেখে ভায়োলেটের ভিতরে আগুন জ্বলে ওঠে। ভায়োলেট গিলবার্টের সামনে আসে, তখনই আরেকটা গুলি লাগে গিলবার্টের। ভায়োলেট উল্টো জবাব দেয়। পরিস্থিতি যখন একটু স্বাভাবিক, ভায়োলেট গিলবার্টের কাছে আসে। গিলবার্ট ভায়োলেটকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। ভায়োলেট কোনোভাবেই গিলবার্টকে ছেড়ে কিছুতেই যাবে না। ভায়োলেট কোনোভাবেই গিলবার্টকে কাঁধে তুলে এগোনোর চেষ্টা করে। এরকম সময় শত্রু বাহিনীর অ্যাটাক তাদের উপরে, তাতে ভায়োলেটের একটা হাত ডিরেক্ট নাই হয়ে যায়। গিলবার্ট এই যাত্রায় কোনো রকমে মিলিটারিদের সরিয়ে নেয়। ভায়োলেট সেই অবস্থায় নিয়ে গিলবার্টকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু শত্রু বাহিনীরা এখনো হারেনি, তারা এখনো শেষ হয়ে যায়নি। তারা আবার হামলা চালায়, বড় বিস্ফোরণ। ভায়োলেটরা কোনো মতে এবারও বেঁচে যায়, তবে ভায়োলেট তার শেষ হাতটাও হারায়। ভায়োলেটকে এভাবে কষ্ট পেতে দেখে গিলবার্টের চোখে পানি চলে আসে। ভায়োলেট যাই হয়ে যাক না কেন কিছুতেই গিলবার্টকে মারা যেতে দেবে না। সে তার দাঁত দিয়ে গিলবার্টকে টানার চেষ্টা করে। গিলবার্ট এবার ভায়োলেটকে থামতে বলে। গিলবার্ট এখন তার শেষ সময় গুনছে। সেই অবস্থায় খুব কষ্টে গিলবার্ট বলে, তোমাকে বাঁচতে হবে, তোমাকে স্বাধীনভাবে বাঁচতে হবে। ভাই, এইখানে সিনগুলো খুব ইমোশনাল ছিল ভায়োলেটের জন্য। ভায়োলেটের জন্য গিলবার্টই ছিল সব এবং একমাত্র ব্যক্তি যার প্রতি সে কেয়ার করে। তাকে সামনে মরতে দেখে ভায়োলেট এর ভিতরে কি ফিল হচ্ছে তা বোঝানো মুশকিল। লাস্ট মুহূর্তে গিলবার্ট একটা স্মাইলের সাথে বলে, আই লাভ ইউ ভায়োলেট। ভায়োলেট কাঁদতে কাঁদতে বলতে থাকে, লাভ? এটা কি?
আর আস্তে আস্তে অজ্ঞান হতে থাকে সে। কিন্তু গিলবার্টের এখনো সেন্স ছিল। তখন পুরো এরিয়া ধ্বংস করার জন্য যখন ফুল অ্যাটাক করা হয় তখন তাদের দিকেও একটা হামলা আসতে থাকে। সেই মুহূর্তে গিলবার্ট কোনো মতে ভায়োলেটকে বাঁচাতে চেষ্টা করে, কিন্তু তাতে সে বাঁচবে কি? হয়তো এখন আর কখনো তার বডিটাও খুঁজে পাওয়া যাবে না। এবার প্রেজেন্টের দৃশ্য দেখানো হয়। ভায়োলেট এখন সেই জায়গায় যেখানে লাস্টবার গিলবার্টের সাথে ছিল। হয়তোবা এখনো মানতে পারেনি গিলবার্টের মৃত্যু। একটার পর একটা পাথরের টুকরা সরাচ্ছিল, হয়তো গিলবার্টের বডিটা পাওয়ার আশায়। এর কোন সময় ভায়োলেটকে খুঁজতে খুঁজতে হাজিন্স চলে আসে। গিলবার্টের বেঁচে থাকার কোনো চান্স নেই। ভায়োলেট পরে প্রশ্ন করে, তাহলে হসপিটালে থাকাকালীন কেন তাকে বলা হয়নি গিলবার্টের মৃত্যু সম্পর্কে? যতবার প্রশ্ন করা হয়েছিল প্রতিবার বলা হয়েছিল গিলবার্ট ঠিক আছে। হাজিন্স জানায় তারা এটা গোপন রেখেছিল, কারণ এটা জানা ভায়োলেটের জন্য খারাপ হতে পারত। হাজিন্স ভায়োলেটকে বাড়ি ফিরে যেতে বলে। ভায়োলেট বলে, কোথায়? আমি মেজরকে ছাড়া কোথাও যাব না। সে না করে দেয়। হাজিন্স খুব ভালোভাবে বুঝছিল ভায়োলেটের কষ্ট। হাজিন্স কোথাও যায় না, ঠিক সে জায়গায় থাকে এবং ভায়োলেটকে বলতে থাকে গিলবার্ট হাজিন্সের কাছে এসেছিল। সে আমাকে রিকোয়েস্ট করেছিল যদি গিলবার্টের কিছু হয়ে যায় তাহলে হাজিন্স যেন ভায়োলেটের খেয়াল রাখে এবং সে যেন ভায়োলেটকে এফারগার্ডেন ফ্যামিলিতে দিয়ে আসে। সে কখনোই তোমাকে যুদ্ধে টুল হিসাবে দেখতে চায়নি। একজন সাধারণ মানুষের মতো তোমাকে বাঁচতে দেখতে চেয়েছিল হাজিন্স। এরপর কোনো মতে ভায়োলেটকে বাড়ির দিকে নিয়ে আসতে সফল হয়। যেতে যেতে হাজিন্স ভায়োলেটের মন ভালো করার চেষ্টা করছিল, কিন্তু এতে কাজ হয় না। ভায়োলেট আর কখনোই গিলবার্টের আওয়াজ পাবে না। এটা তাকে আরো দুঃখী করে দেয়। অবশেষে তারা ফিরে আসে। ভায়োলেট নিজেকে ঘরবন্দি করে রাখে। তার কাজের টেবিলটাও শূন্য পড়ে আছে। কেটেলিয়া তার সাথে দেখা করতে আসলেও কোনো সাড়া মেলে না। ভায়োলেট খুবই ডিপ্রেসড হয়ে বসে আছে। খাওয়া দাওয়া হয়তো ঠিকঠাক মতো হয়নি। কেটলিয়া দরজার সামনে খাবার রেখে চলে যায়। ভায়োলেট বলে সে এখন আগুনে, শুধু তার অতীতের জন্য। আগে অন্যের জন্য মায়া অনুতপ্ততা না থাকলেও এখন সে তো স্বাভাবিক। সে বলতে থাকে, আমি পুড়ে যাচ্ছি ভিতর থেকে। হাজিন্সকে স্মরণ করে, যেখানে সে বলছিল ভায়োলেটকে, তুমি এখন আগুনে পড়ছো, একদিন তুমি বুঝতে পারবে। বাইরে ক্যাটেলিয়া দাঁড়িয়ে ছিল। সে পরে হাজিন্সকে এই বিষয়ে রাগারাগি ছিল। তার হাজিন্স ক্যাটেলিয়ার উত্তরে বলে, শুধু ভায়োলেটই না, আমরা আগুনে আছি। এটা একটা মানসিক আগুন, গিল্ট ইত্যাদি এর পাপবোধ। ভায়োলেট একা না, তারাও ভিতরে ভিতরে ভাঙা। এখানে সে ইনডাইরেক্টলি বোঝায় সে নিজেও ভিতরে পুড়ে যাচ্ছে। এরপর ভায়োলেট একটা স্বপ্ন দেখে, যেখানে সে ঠিক ওই জায়গায় ছিল যেখানে লাস্টবার সে গিলবার্টের সাথে ছিল। সে তার সামনে গিলবার্টকে দেখতে পায়। সে তার সামনে বসে ফুপিয়ে কাঁদতে থাকে। সে গিলবার্টকে জানায় সে এখন মানুষের জন্য চিঠি লেখে, কিন্তু এই ফেক গিলবার্ট বলে তাও সে হাত দিয়ে, যেটা শুধু মানুষ মারতে ব্যবহার হতো। এবং একটা ভয়ানক চিন্তা ভায়োলেটের স্বপ্ন শেষ হয়। ভায়োলেট এখন খুব পাপবোধে আছে। সে যাদের প্রাণে মেরে ফেলেছে তারাও তো কারো আপন লোক ছিল, তাদেরও প্রিয় মানুষ ছিল। এইসব আর সহ্য না করতে পেরে সে চিল্লায়, সবকিছু ভাঙচুর করতে থাকে, কিন্তু আবার হাঁটু গেড়ে বসে পড়ে। এমনকি সে আত্মহত্যারও চেষ্টা করে। তার হাতগুলো সম্পূর্ণ তার কন্ট্রোলে নাই। সে কাঁদতে কাঁদতে বলে, মেজর, আমার এখন কি করা উচিত? আমাকে আদেশ দিন। এভাবে অনেক রাত কেটে যায়। হঠাৎ দরজায় কেউ নক দেয়। ভায়োলেট ভালো মতো দরজা খোলে, কারণ সে কোনো কাহিনী বানাতে চায় না। দরজা খুললে আমরা একজন পোস্টম্যানকে দেখতে পাই। হানিন্সের কোম্পানিতে কাজ করে। এনাকে আমরা আগেও দেখেছিলাম। সে আসে ভায়োলেটকে একটা চিঠি দেয়, যেটা এরিকা ও অ্যারিসেস থেকে ভায়োলেটের জন্য। তারা ভায়োলেটকে নিয়ে চিন্তিত। ভায়োলেট দেখতে পায় লোকের কাছে অনেকগুলো চিঠি আছে। তাতে ভায়োলেট তাকে সাহায্য করে, কারণ এখন রাত প্রায় শেষ আর বেনাডেক্ট তো পারবে না, কারণ সে ইনজুর্ড। সে বয়স্ক লোকটা বলে, এইগুলো শুধু চিঠি নয়, এগুলো খুব মূল্যবান স্মৃতি কারো না কারো। এরপর খুব তাড়াতাড়ি চিঠিগুলো জায়গা মতো পৌঁছে যায়। তাতে বয়স্ক লোকটাও খুশি হয়। চিঠি দেওয়ার সময় ভায়োলেট যখন একটা বাড়িতে চিঠি দেয়, তখন সে বাড়ির বাচ্চারা খুবই আনন্দে চিঠিটা রিসিভ করে। ভায়োলেটের চিন্তা জাগে, মানে ভাই বুঝতে পারছো, এটা এই পুরো কাহিনীর সালটা মোটামুটি কত 1800 দিকে অথবা 1900 দিকে, তখন চিঠি ছিল মেইন মাধ্যম। এরপর ভায়োলেট একটি চিঠি খাম নিয়ে সামনে বসেছিল, যেটা এরিকা ও অ্যারিস হতে এসেছিল। ভায়োলেট এরপর কষ্ট ভরা মন নিয়ে চিঠিটি খুলে পড়তে শুরু করে, যাতে লেখা ছিল, ভায়োলেট, তুমি কি ঠিক আছো? আমি তোমার সাথে দেখা করতে আসতে চেয়েছিলাম, কিন্তু অ্যারিসের সাথে কথা বলার পর আমরা সিদ্ধান্ত নেই একটা চিঠি পাঠানোর। এটা হয়তো অদ্ভুত হতে পারে, একজন দল অন্য একটা দলকে চিঠি পাঠানোর বিষয়টাও, কিন্তু আমরা শুধু তোমার জন্য চিন্তিত। আমরা সবাই তোমার সাথে আছি, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তুমি সময় নাও, সুস্থ হও। তবে যদি কোনো সমস্যা হয়
তাহলে নিশ্চয়ই জানিও। এবং একজন লোক এসেছিল যে তোমাকে দিয়ে একটা চিঠি লেখাতে চায়। আশা করি তুমি ভালো থাকবে। যাই হোক, এই চিঠিতে পরে ভায়োলেট রিয়েলাইজ করে দুনিয়াতে শুধু গিলবার্ট একমাত্র ব্যক্তি ছিল না যে তার কেয়ার করে। আরো অনেক লোক আছে যাদের কাছে ভায়োলেট শুধু প্রিয় মানুষই নয়, আশার আলো বটে। যারা আগের পার্টগুলো দেখেছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ভায়োলেট প্রতিবার ভিন্ন ভিন্ন লোকের কাছে যায় এবং সবাইকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসে এবং মনে একটু আশা জাগে। ফলে পরের দিন সে চিঠি লেখাও শেষ করে। আর এই লোকটি ছিল লুকুলিয়ার ভাই। আর আমরা দেখতে পাই লুকুলিয়ার ভাই এখন ভালো মানুষ হয়ে গেছে। শেষে ভায়োলেট যেতে যেতে তার নিজের কিছু মহান কাজের দৃশ্য দেখতে পায়। ইভেন সেই মালখো রাইটারকেও আমরা দেখতে পাই যে এখন কাজে সেই রকম লেভেলে আছে। এটা নিশ্চয়ই ভায়োলেটের জন্য, যে রাইটারকে পথ দেখিয়েছিল, এরিকাকে নতুন আশা দিয়েছিল। গিলবার্ট যেরকম ভায়োলেটের কাছে সবচেয়ে দামি ছিল, সেরকম ভায়োলেটও তাদের কাছে দামি। এখন যদি ভায়োলেট কষ্ট থাকে, তারাও তো কষ্ট পাবে। গিলবার্টের স্মৃতি মনে করতে করতে এবার সে হাজিন্সের সামনে হাজির হয় এবং অনেক আবেগ নিয়ে বলে, স্যার, সত্যিই আমি আগুনে পুড়ছি, যেমনটা আপনি বলেছিলেন। কিন্তু আমার কি বেঁচে থাকার কোনো অধিকার আছে? হাজিন্স এসব শুনে বলে, হয়তো পাস্ট মুছে ফেলা যাবে না, কিন্তু মেনে নিলে ক্ষতি কি? আমাদের ফিউচার চেঞ্জ হবে। তুমি মোটেও খারাপ মানুষ না, ভায়োলেট। এখন পর্যন্ত আমাদেরকে যেটা বোঝানো হয়েছে সেটা হলো নিজেকে দোষী ভাবা সত্য নয়, সেটা নিজেকে ভাঙার একটা উপায়। বেঁচে থাকা মানে দায়িত্ব নেওয়া, পালানো নয়। অতীতে সে অস্ত্র ছিল, এটা সত্য, কিন্তু এখন সে কি করবে সেটাই তার পরিচয়। মেনলি বোঝানো হয়েছে আমরা যা ছিলাম সেটা আমরা নই, আমরা এখন যা আছি সেটাই আমরা। এই জিনিসগুলো ভায়োলেট এবং আমরা বুঝতে পারি, এবং ভায়োলেট বাঁচা নতুন এক পথ পায় এবং একজন অটো মেমোরি ডল হিসেবে তার জার্নি চালিয়ে যায়। চলুন সামনে এগিয়ে যাই। এবারে ভায়োলেট এমন এক মায়ের কাছে যায় যে জানে তার হাতে সময় খুবই কম। তার ছোট একটা মেয়ে আছে যাকে সে তার নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। নর্মাল, কিন্তু তার হাজবেন্ডও মারা গেছে। তার হয়তো সেরকম আত্মীয় নাই। সে মারা যাওয়ার আগে ভায়োলেটকে দিয়ে অনেকগুলো চিঠি লেখায়। তবে এই চিঠি লেখানোর কারণ তার মেয়েকে সময় দিতে অসুবিধা হয়, তাতে তার মেয়ে একটু কষ্ট পায়। তার মেয়ে জানতে চায় এই চিঠিগুলো কার জন্য, তবে তাকে জানানো হয় না। ভায়োলেটকে 7 দিনের জন্য হায়ার করা হয়েছিল। সেই 7 দিনে ভায়োলেট এবং মেয়েটির সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। সব কাজ শেষে ভায়োলেট আবার ফিরে আসে কোম্পানিতে, যেখানে আমার সেই মার লেখা চিঠির রহস্য জানতে পারি। সে মাটি অনেকগুলো চিঠি লিখেছিল, যেগুলো প্রতিটা তার মেয়ের বার্থডেতে সেন্ড করা হবে। সবগুলো চিঠি সেন্ড করতে করতে মোটামুটি 18 বছরের বেশি সময় লাগবে। এখন ফুল বিষয়টা ক্লিয়ার করি। সে মা জানে যে আর অল্প সময়ই বেঁচে থাকবে, হয়তো 1 বছরের কম। কিন্তু তার ছোট মেয়েকে কি করবে? তার মেয়ে তো তাকে জীবনে প্রয়োজন। তাই তার মা তার দামি স্মৃতি, অনুভূতি, কথা সব চিঠিগুলোর ভিতরে দিল, যেটা তিনি মারা যাওয়ার পর তার মেয়ের কাছে তার সেই চিঠিগুলো আসবে, যেটা তার মেয়েকে সাহস দিবে, আশা দিবে। হয়তো তার মা আর থাকবে না, তবে তার ভালোবাসা চিরকাল থেকে যাবে এই চিঠির ভিতর দিয়ে। মরার পরেও যে প্রিয়জনকে ভালোবাসা যায়, এটা এই এপিসোডে বোঝানো হয়েছে। ভায়োলেট যেহেতু আর আবেগহীন নেই, তাই সে এই অসমাপ্ত ভালোবাসার কাহিনী বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে। চলো এবার আমরা আরো সামনে এগিয়ে যাই। সামনে আবারও একটা ওয়াল লাগতে পারে। লাইটের অবস্থা মোটামুটি খারাপ। হাজিন্সের কাছে রিকোয়েস্ট আসে দল পাঠানোর জন্য। হাজিন্স কোনো দলকে সেই এরিয়াতে পাঠাতে চাচ্ছিল না, সেখানে শত্রুদের হানা চলছে, বিপজ্জনক। কিন্তু ভায়োলেট বাইরে থেকে সব শুনে এবং কাহিনী বড় করার জন্য চলে যায় সেই অ্যাড্রেসে, যেখানে হাজিন্স চাচ্ছিল না যে কেউ যাক। যেহেতু জায়গাটা যুদ্ধ বিধ্বস্ত, তাই ভায়োলেট প্লেন ইউজ করে যাওয়ার জন্য। সহজে ইউজ করতে পারে না, অনেক কাহিনী। এরপর আমরা সেই লোককে দেখতে পাই যে রিকোয়েস্টটা পাঠিয়েছিল হাজিন্সের কোম্পানিতে। তার নাম এইডিন, যেখানে একজন সোল্ডার তাদের স্কোয়াড এনিমিদের উপর স্পাই করতে গিয়েছিল। কিন্তু এনিমি টিম অনেক প্রো প্লেয়ার হওয়ায় এডেনের গ্রুপ বাস খায়। এডেন তার টিম মেম্বারদেরকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু কিছুই করার নেই। শেষে এডিনও বড় একটা ড্যামেজ খায় এডাব্লিউএম এর। আর সেখানে স্যাভিয়র হয়ে চলে আসে ভায়োলেট। স্মুথ ল্যান্ডিং, ফুল এনিমি টিমকে নকডাউন। ভায়োলেটকে সেই শত্রু টিমের একজন চিনে ফেলে এবং তার টিম মেম্বারদেরকে নিয়ে চুপচাপ চলে যায়, কারণ তারা মরতে চায় না। ভায়োলেট এইডিনের কাছে যায় এবং প্রশ্ন করে সে কি এইডিন। আমাদের মতো এইডিনও অবাক ছিল যে ভায়োলেট কিভাবে তাকে চিনে। যাই হোক, লজিক নাই, রাস্তা পেয়ে গেছে। ভায়োলেট এইডিনকে তার সম্পর্কে বলে এবং তারা একটা নিরাপদ জায়গায় আসে। এইডিনের অবস্থা খুবই খারাপ। তারপরও সে ভায়োলেটকে দিয়ে 2টা চিঠি লেখাতে থাকে, যার একটি তার প্যারেন্টস এবং অন্যটি তার প্রেমিকার জন্য। লেটার লেখা শেষ। ডেলিভারি হওয়ার আগেই এইডিন মারা যায়।
এইরিন আহত, সময় খুবই কম। সে ভয় পাচ্ছে, মরার নয়, ভয় পাচ্ছে মায়ের কাছে কিছু না বলে চলে যেতে। তার চিঠিগুলো শুধু কাগজ নয়, চিঠিগুলো হলো এক সন্তানের শেষ ভালোবাসা। এইরিন মারা যায়। এইরিনের মা জানে না যে তার ছেলে আর ফিরে আসবে না, কিন্তু ভায়োলেট জানে। এই নলেজটাই ভায়োলেটের ভেতরে সবচেয়ে বেশি আঘাত করে। আগে ভায়োলেট ভাবতো হত্যা করা আদেশ পালন, কিন্তু এখন ভায়োলেট বুঝে একজনের চলে যাওয়া মানে সেই লোকটার পুরো দুনিয়া শেষ হয়ে যাওয়া। এই অংশের মেন অংশটি একজন কারোর জন্য অপেক্ষায় আছে, কিন্তু সে কখনোই ফিরবে না। ভায়োলেট বুঝে এবং চালিয়ে যায়। পুরো ঘটনা ভায়োলেটকে বদলে দেয় আরেকবার। এই পুরো কাহিনীর পর ক্যাটেলিয়া এবং বেনাডেক্টকে দেখানো হয়। ক্যাটেলিয়া আর বেনাডেক্ট অন্য সিটিতে গুরুত্বপূর্ণ চিঠি ডেলিভারি করতে যাচ্ছিল। যুদ্ধের কারণে কমিউনিকেশন অলমোস্ট বন্ধ, আর ইনফরমেশন পৌঁছানোর দায়িত্বেই তারা যাচ্ছিল। যেহেতু দায়িত্বটা অনেক গুরুত্বপূর্ণ, তাই আর্মি সহ মেরিন সোল্ডাররাও সর্বোচ্চ সুরক্ষা দেওয়ার চেষ্টায় আছে। যেমনটা জানি ডেডফিট পুরো মেরিনদের ক্যাপ্টেন, সেও যাচ্ছিল। ভায়োলেট উপর দিয়ে ফেরার সময় এনিমিদের অকাম কুকাম দেখে বুঝতে পারছিল যে সামনে বিপদ হতে পারে, তাই সেও তাদের সাথে যায়। তাতে যদিও ডেডফিল্ডের সম্মতি ছিল না, সে ভায়োলেটের সাথে ভালো ব্যবহার করে না, কিন্তু ভায়োলেট সেখানে বেশি নজর দেয় না। সে নিজের কাছে ফোকাস দেয়। এরপর আমরা এনিমি টিমদের দেখতে পাই, যারা খুব প্ল্যান করে এগোচ্ছিল। এদের একদল ভায়োলেটদের ট্রেনে উঠে পড়ে। এবার আমরা ভিলেনকে দেখতে পাই। চিনা চিনা লাগে। এরপর সুযোগ বুঝে এনিমির অ্যাটাক করে। এনিমির অনেক চালাক হওয়ায় ভায়োলেটদের সব সোল্ডারদের বগিয়ে আলাদা করে দেয়, যাতে তারা দুর্বল হয়। কিন্তু এত সহজ না। সবকিছু সামনে গেলে সবাই পুরো কাহিনী বুঝতে পারবে। ভায়োলেট একাই সবাইকে নকডাউন করে দেয়, কিন্তু কাউকে হত্যা করে না, যেটা ডেডফিটকে অবাক করে। ভিলেন আরো শূন্য পাঠায়। ভায়োলেট এইবারও সবাইকে নকডাউন করে দেয়, তাতে ভায়োলেটও ভালোই ড্যামেজ খায়। এখানে এনিমিদের বিষয়ে বেশি কিছু জানানো হয়নি। এরা সেই এনিমি যাদের গিলবার্টরা মিলে শেষ করে দিয়েছিল লাস্ট মিশনে। হয়তো প্রতিশোধের আশায় তারা এখানে এসেছে। ভায়োলেট এবং ডেডফিল্ড অনেক কষ্টে সবকিছু স্বাভাবিক করে। ফাইটিং এর সময় ভায়োলেটের নকল হাতও খুব খারাপভাবে নষ্ট হয়ে যায়। ভায়োলেট এবারও যুদ্ধ করছে মানুষকে বাঁচানোর জন্য। আগে যে মারতে ইউজ করতো অর্ডার পালনে, এখন এখানে আমরা দেখতে পাই ভায়োলেট এনিমিদেরও বাঁচিয়ে রাখে, হত্যা করে না। যখন পরিবেশ শান্ত, তখন ডেডফিল্ড ভায়োলেটকে নানা রকম অদ্ভুত প্রশ্ন করে এবং বোঝাতে থাকে ভায়োলেট জাস্ট একটা অস্ত্র, তার মারা যাওয়া উচিত। কিন্তু ভায়োলেট জানে সত্যিটা কি, তাই ভায়োলেট ডেডফিল্ডের কথায় এগিয়ে যায় না। এবং ভায়োলেটের সব কথা কাজ দেখে ডেডফিল্ডও বুঝতে পারে ভায়োলেট আর টুল নেই। কিন্তু এরই ভিতরে সামনের ব্রিজে বোম পাওয়া যায়। ভায়োলেট কোনো কথা না বলে বোম নষ্ট করতে ঝাঁপিয়ে পড়ে। বেনাডেক্টও ঝাঁপিয়ে পড়ে এবং দুটির একটি নষ্ট করতে সফল হয়। ভায়োলেট নিজের মরণঘাতী চেষ্টা দিয়ে দ্বিতীয় বোমটিও নষ্ট করতে সফল হয়। এইসব কাহিনীর পর ফাইনালি পুরো নেশন স্বাধীন হয়। সবাই চারদিকে খুশি। এরপর সব স্বাভাবিক হলো। ভায়োলেট আবারও হাত ঠিক করে হাজিন্সের কোম্পানিতে দল হিসেবে কাজ চালিয়ে যায়। এরপর একসময় ডেডফিল্ড ভায়োলেটকে নিয়ে তার মায়ের সাথে দেখা করায়। তার মা চেয়েছিল ভায়োলেটের সাথে দেখা করতে, তাই মায়ের একটু ভুল আর সমস্যা আছে। সে ভায়োলেটকে কাছে ডাকে এবং গিলবার্টের সম্পর্কে প্রশ্ন করে। ভায়োলেট বলে গিলবার্ট তার সাথেই আছে এবং সে ওই গয়নাটা দেখায় যেটা গিলবার্ট তাকে কিনে দিয়েছিল। তিনি এটা দেখে বুঝতে পারে এবং বলে গিলবার্ট আর নেই, তবে এতে তোমার কোনো দোষ নেই। গিলবার্ট এখনো বেঁচে আছে আমাদের হৃদয়ে, আমি এখনো তাকে ভালোবাসি। এই পুরো কনভারসেশনে এইটা বোঝানো হয়েছিল যে ভালোবাসা কখনোই ফুরিয়ে যায় না। প্রিয় মানুষকে যে মৃত্যুর পরেও ভালোবাসা যায় সেটাকে ইঙ্গিত করা হয় এবং এরই মধ্য দিয়ে সিরিজটা সম্পূর্ণ হয়। চলো এবার এই সিরিজটাকে সম্পূর্ণ বুঝে আসি। ভায়োলেট শুরুতে ভালোবাসা কি সেটা বুঝতো না, কারণ সে যুদ্ধের মধ্যে বড় হয়েছে এবং নিজেকে শুধু একটি হাতিয়ার মনে করত। কিন্তু চিঠি লেখার মাধ্যমে সে ধীরে ধীরে মানুষের দুঃখ, ভালোবাসা, অপেক্ষা আর কষ্ট বুঝতে পারে। সৃষ্টি শেখায় ভালোবাসা শুধু বলা নয়, অনুভব করার বিষয়। অতীত যতই কঠিন হোক, মানুষ চাইলেই বদলাতে পারে। শেষ পর্যন্ত বার্তাটা খুব সহজ। অনুভূতি থাকা দুর্বলতা নয়, বরং সেটাই মানুষ হওয়ার আসল শক্তি। আসলে ভাই মেন কথা হইলো সব এনিমি তো আর ডাইরেক্ট এক্সপ্লেন দেখে বোঝা যায় না। আপনারা চাইলে আমার টেলিগ্রামে জয়েন করতে পারেন। এখান থেকে আপনারা প্রতিটা এনিমির ফাইল ডাউনলোড করে সুন্দর মতো দেখতে পারবেন। লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে অথবা কমেন্টে দেওয়া থাকবে, আপনারা চাইলে একবার ঘুরে এসে দেখতে পারেন।